পুরুষের ধাক্কা থাকিতে তো নারীরা সামনের দিকে আসতে পারে না, যেখানে বেপর্দা নারী থাকবে তারা মঞ্চ শেয়ার করবেন না। আমার অ্যাক্টিভিটির ভেতর থেকে দেখাতে হবে যে গণ অভ্যুত্থানকে আমি রেসপেক্ট করি। এই যে আদর্শিক ভিন্নতা নিয়ে আপনি কোনো ডিবেট কি তাদের মধ্যে শুনেছেন? তিনি যেটা করেছেন তিনিও কিন্তু একটু উদারতার পরিচয় দিয়েছেন। মিলে কিন্তু আমরা একটা ফাইটিং অবস্থায় চলে এসেছি। সবাই মিলেমিশে চলা, আসলে মিলেমিশে চলাটা এটা খুব চ্যালেঞ্জিং। স্বামীর দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু সে কখনো জিজ্ঞেস করে না স্ত্রীকে যে তোমাকে ভালোবেসে 100 ভরি গহনা কে দিয়ে গেল। গণ অভ্যুত্থানে নারীদের একটা বড় অংশগ্রহণ ছিল এবং তারা কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সৎ রাজনীতি উপহার দেওয়ার জন্য তারা এখানে এসেছেন। যখন জিজ্ঞেস করবেন যে কাকে ভোট দিবেন, যোগ্য লোককে ভোট দিব। এক একজনের কাছে যোগ্যতা এক এক রকম। তারা তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাদের আমলে। জনতার টাকায় জনতার নেতা নির্বাচিত হবে। আমারও মতামত ছিল জোটের বিরুদ্ধে। বাংলাদেশের সব থেকে লাভজনক ব্যবসাটা কি জানেন? এমপি ব্যবসা। গণ অভ্যুত্থানটা হয়েছিল গরিব মানুষের। দর্শক, কালবেলা নির্বাচনী আয়োজন ভোটের বেলা দেখবার জন্য স্বাগত জানাই আপনাদের। নতুন করে আলোচনায় জাতীয় সরকার নির্বাচন করে আসন সমঝোতার পর বিএনপির মিত্রদের মধ্যে কিছুটা অসন্তোষ থাকলেও জাতীয় সরকারের প্রত্যাশা করেছে তারা। অপরদিকে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে একই সঙ্গে কাজ করবার কথা বলেছেন। এটিকেও জাতীয় সরকারের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশ্ন থেকেই যায়, জাতীয় সরকার হলে নাগরিকের লাভ কি? উত্তর খোঁজার চেষ্টা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন দুইজন বিজ্ঞ আলোচক। আমার ডান পাশে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট। স্বাগতম আপনাকে। আমার বাম পাশে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। আমি প্রথমে নাভিদ ভাই আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনারা একটি নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখিয়েছিলেন, শেষ পর্যন্ত জোটে গেলেন। এই যে এখন আবার নতুন করে যে জাতীয় সরকারের আলোচনা সামনে এসেছে, কিভাবে দেখছেন? যদি জাতীয় সরকার হয়, সবাই যদি একই সরকারের সে যায়, তাহলে প্রশ্নের জায়গাটা থাকে কোথায়, জবাবদিহিতার জায়গাটা থাকে কোথায়? ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার সহ আলোচককে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলাম এবং দেখিয়েওছিলাম জাতিকে। তো সেই জায়গাটা থেকে আমরা এখনো একদম যে সরে এসেছি এটা একদমই না। আমাদেরও প্রথমত একটা পরিকল্পনা ছিল আমরা, এবং সেই অর্থেই কাজ করেছি যে আমরা একদম এককভাবে 3 আসনে নির্বাচন করব। কিন্তু নির্বাচনী রাজনীতিটা একটু ডিফারেন্ট। আমরা একটা বিপ্লব করে গণ অভ্যুত্থান করে রাজনীতিতে এসেছি। আমরা আগে কেউই রাজনীতিতে ছিলাম না, কিন্তু নির্বাচনী রাজনীতি বা নির্বাচনী মাঠটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটু অন্যরকম। সেই কারণে হয়তো আমাদের যেহেতু একটা নতুন রাজনৈতিক দল, আমাদের গত বছর ফেব্রুয়ারিতে 28 তারিখ মাত্র আত্মপ্রকাশ হলো, আমরা একদম যে গুছিয়ে উঠতে পেরেছি সেটা আসলে বলার মতো অবস্থায় ছিলাম না। সেই কারণে হয়তো আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয়েছে যে জোটে যেতে হবে, এবং জোটের ক্ষেত্রে আমরা প্রাধান্য দিয়েছি যে সংস্কারের বিষয়টাকে প্রাধান্য দিয়েছে, যাদের সাথে আমাদের সংস্কারের ম্যান্ডেটটা মিলবে। আমরা আধিপত্যবাদ বিরোধিতা সেটাকে প্রাধান্য দিয়েছি। তারপরে আমাদের যে রাজনৈতিক অবস্থান অনুযায়ী অন্তত আসন সমঝোতা একটা রেসপেক্টেবল জায়গাতে আমাদেরকে যেতে হবে, কারণ আমাদের দলটা কাজ করছে এবং এখানে অনেক গণ অভ্যুত্থানের অগ্রনায়কেরা আছেন। তো সবকিছু মিলিয়ে আমরা একটা জোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেটা জামায়াত সহ 11টি দলের যে জোট ছিল, ইসলামী আন্দোলনের এখন পর্যন্ত চলছে জানেনি। সো এবং তারা হয়তো বের হয়ে যাচ্ছেন, হয়তো না, তারা ঘোষণা দিয়েছেন। তারপরও শেষ পর্যন্ত তো কিছু বলা যায় না, তাই হয়তো কথাটা রেখেই দিলাম। যাই হোক, তো এখন সেই কারণে আমরা একটা জোটে আছি। আর জাতীয় সরকারের যে আলাপটা সেটা তো আগেও ছিল। বিএনপি গত 17 বছর তারা একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গেছে, অনেক ত্যাগ তিতিক্ষা তাদের ছিল, এবং বেগম খালেদা জিয়াও কিন্তু কয়েকবার জাতীয় সরকারের কথা উচ্চারণ করেছেন। তিনি যখন জীবিত ছিলেন, তিনি যখন রাজপথে ছিলেন। এখন জনাব তারেক রহমান বিএনপির দায়িত্বে আছেন চেয়ারম্যান হিসেবে, তিনিও কিন্তু জাতীয় সরকারের কথা এর আগেও কয়েকবার উচ্চারণ করেছেন। 5 আগস্টের পরে 7 আগস্ট তারা যে সমাবেশটা করলেন পল্টনে, সেখানেও তিনি বলেছেন। তো জাতীয় সরকার আসলে কখন হয়, এটা তো আমাদের দেশ টোটালি একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের মধ্যে দিয়ে আসলে আমরা যাচ্ছি গণ অভ্যুত্থানের পর। এবং জাতীয় সরকার হলে একটা প্রশ্ন সবসময় থেকে যে তাহলে বিরোধী দল কারা হবে, তাহলে সরকারকে জবাবদিহিতার কারা আনবে। হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে যখন আমরা একটা স্বাভাবিক গণতন্ত্রের চর্চার মধ্যে থাকি, একটা রাজনৈতিক প্রেক্ষাপটটা ওইরকম থাকে। কিন্তু গণ অভ্যুত্থানের পর আসলে আগামী সরকার একটা খুবই ক্রুশিয়াল একটা টাইমের মধ্যে দিয়ে যাবে, এবং রাষ্ট্রকে এবং দেশকে একটা ভালো একটা স্টেবল সিচুয়েশন নিয়ে যাওয়ার একটা দায়ভার তাদের রয়েছে। সেই কারণে যারাই নির্বাচিত হবে তারা যদি মনে করে যে
রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী যে জাতীয় সরকার গঠন হলে জাতির লাভ হবে, তখন তারা সেই প্রস্তাবনাটা দিতে পারে। এবং প্রস্তাবনাটা অবশ্যই বিরোধী দলেরও সেখানে একমত হতে হবে, দুপক্ষের সমঝোতার মাধ্যমে আসলে এটা সম্ভব। তো এইটা আসলে নির্বাচনের পর বোঝা যাবে, এখন এটা আলাপ আলোচনা চলতে থাকবে এবং নির্বাচন আমি আশা করি মানে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হবে। নির্বাচনের আগে এখানে কোনো মানে সমঝোতার কোনো সুযোগ নেই, আমরা জাতীয় সরকারে যাব আগে একটা সমঝোতা হবে, এটার কোনো একদমই সুযোগ নেই। নির্বাচনের পরে অবস্থা হয়ে যাবে নির্বাচনটা কিভাবে হচ্ছে, নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা, অনেকগুলো ফ্যাক্টর আসলে এখানে আছে, তারপর আসলে আসবে যে জাতীয় সরকারের আলাপটা। কিন্তু যদি বলি যে আপনারা যে জোটে আছেন সেই জোটের লিডিং দল জামাত তো ধরাই যায়, সেটির আমির যখন গিয়ে আরেকটি প্রতিদ্বন্দ্বী দলের প্রধানের কাছে গিয়ে বলেন যে আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই, এই ব্যাপারটি মানে আপনি বলছেন যে নির্বাচনের আগে জাতীয় সরকার আলাপই নেই, কিন্তু এটা এক প্রকার সমঝোতার, সেটা তো দুটো রাজনৈতিক দলের প্রধানের মধ্যে আলাপ আর জাতীয় পর্যায়ে আলাপ, দুটোর মধ্যে তো পার্থক্য আছে। তাদের আলাপটা আমি মনে করি যে ডাক্তার শফিকুর রহমান তিনি যেটা করেছেন, তিনিও কিন্তু একটু উদারতার পরিচয় দিয়েছেন যে নির্বাচন আগে যেটা বললাম, নির্বাচন কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং যে জামায়াত সহ যেহেতু একটা জোট হয়েছে, আমাদের যে শক্তিটা আছে এবং অন্যান্য আরো যে 8টা দল রয়েছে তাদের যে শক্তিটা আছে, সবকিছু মিলে কিন্তু আমরা একটা ফাইটিং অবস্থায় চলে এসেছি এই জোটটা, বিএনপি জোটের সাথে। তো তারপরও এটা বলা কিন্তু একটা উদারতার পরিচয় বরং দেয় যে যত যাই হোক আমরা বিরোধী রাজনীতি করলো, আমরাও কিন্তু মানে দে আর ওপেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। যে আমরা একটা জাতীয় সরকার আপনাদের সাথে যদি জাতির প্রয়োজন হয়, আর তা না হলে, এবং এটা তো অবশ্যই যারাই সরকারে যাবে তাদেরকে তো অফার করতে হবে। সরকারে তো শফিকুর রহমানও যেতে পারেন, জামাত যত তো মানে অধিকাংশ আসন পেতে 151টা আসন পাওয়া কিন্তু এমন অসম্ভব কিছু না বর্তমান প্রেক্ষাপটে। সুতরাং এটা তার কাছ থেকে প্রস্তাবনা এসেছে, আমি বরং এটিকে ইতিবাচক হিসেবেই দেখবো। না, আমরা ইতিবাচকই দেখতে চাই, কিন্তু তাহলে এই জায়গাটায় নাগরিকের লাভটা কি সেটি বুঝবার চেষ্টা করছিলাম। আমরা আসবো আপনার কাছে, আপাতত ধন্যবাদ। ভাই যদি বলতেন একটু, এই যে প্রসঙ্গে ছিলাম আমরা, জাতীয় সরকার হলে নাগরিকের লাভটা কোথায় আসলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। জাতীয় সরকারের প্রসঙ্গটা নতুন না। হ্যাঁ, আমার মনে পড়ে 1990 সালে এরশাদের পতনের পর যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা তখন ছাত্র আন্দোলনের তরুণ কর্মী, আমরা এই স্লোগানটা দিতাম যে আমাদের এখানে অর্থনীতি, রাজনীতি, প্রতিষ্ঠান পুনর্গঠনের জন্য স্বল্প সময়ের জন্য হলেও এই ধরনের একটা সরকার দরকার। তবে এই জাতীয় সরকারের প্রসঙ্গটা আসে মূলত স্থিতিশীলতার জায়গা থেকে। হ্যাঁ, এবং এই স্থিতিশীলতার কনসেপ্টটা আমাদের পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থার একটা জায়গার। আমাদের এখানে, আমাদের মতন দেশে সরকার সাধারণত বহুমতকে ধারণ করে সরকার পরিচালিত হয় না, কিন্তু কখনো কখনো সামনে নিয়ে আসা হয় এটা একটা পপুলিস্ট পজিশন থেকে। তার কারণটা হলো যে এর ভেতর থেকে অন্যান্য যে ওপিনিয়নগুলো, এই সব ওপিনিয়নগুলোকে, বিরোধিতাগুলোকে, ভিন্ন মতগুলোকে একটা বাক্সের মধ্যে বন্দি করে রাখা যায়। আমাদের এখানে আপনি জাতীয় সরকার গঠন করবেন কেন? আপনার কতগুলো পলিটিক্যাল কর্মসূচি, এগুলোকে বাস্তবায়নের জন্য। তো যদি আপনার বা রাষ্ট্রের স্থিতিশীলতা বা রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য যদি প্রয়োজন পড়ে, জাতির প্রয়োজনে, আপনি যেখানে মাল্টি ক্লাস অর্গানাইজেশন, সোসাইটি, আবার আপনার যেখানে বহুদলীয় ব্যবস্থাটা আছে, সেখানে এটাকে ফোকাসড করা উচিত এই জন্য যে আপনার কর্মসূচিগুলোকে যাতে সমালোচনা করা যায়, আপনার উদ্যোগগুলোকে যাতে একটা ভারসাম্যপূর্ণ রাজনীতির মধ্যে রাখা যায়, এই কারণে এই ধরনের ব্যবস্থাটা আনার চেষ্টা করে। কিন্তু এর ভেতর থেকে বৃহত্তর পরিসরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলোকে পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা, অন্য যে সমালোচনাগুলো সেগুলোকে পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা। আমাদের বিএনপির পক্ষ থেকে একটা প্রস্তাবনা আছে, এটা বিএনপি তার জায়গা থেকে প্রস্তাবটা দিয়েছে, তার যে সংস্কার কর্মসূচি সেখানে, কিন্তু সেটি কতটুকু সে বাস্তবায়িত করবে এটা ভিন্ন বিষয়। তার একটা জোটের রাজনীতি আছে, অনেকদিন ধরে তারা অনেকগুলো রাজনৈতিক দলগুলোকে, তার যে জাতীয় সরকারের কনসেপ্ট,
এই জাতীয় সরকারটা তার সমমনা অনেকগুলো টায়ারে কিন্তু তার সঙ্গে রাজনৈতিক দলগুলো আছে। দেখা যাচ্ছে 12 দলীয় জোট, আবার সমমনা জোট, অনেকগুলো জায়গা আছে। সুতরাং সে কাদেরকে নিয়ে এই জাতীয় সরকারটা গঠন করবে এটি নির্বাচনের পরে বোঝা যাবে। তবে আমি মনে করি যে আমাদের মতন দেশে অনেকে বলে যে সবাই মিলেমিশে চল। আসলে রাজনীতিতে যদি আপনার আদর্শগত ভিন্নতা থাকে, আপনি মিলেমিশে চলাটা এটা খুব চ্যালেঞ্জিং। সুবিধার জায়গায়, স্বার্থের জায়গায়, কোনো জায়গায় আপনি দেখলেন গত 1 বছর ধরে আমরা যে কথাগুলো শুনলাম, ধর্মীয় রাজনৈতিক দলগুলোর ওয়ান বক্স যে পলিসি, শেষ পর্যন্ত সেটা টিকলো না। কোথায় গিয়ে টিকলো না? কোনো মৌলিক আদর্শিক কোনো জায়গায় কি ফাইটটা আপনি শুনেছেন, আলোচনা না, শুনেছেন? না। Finally, যে দলগুলো আলোচনাটা করলো এতদিন, প্রায় 1 বছর, তাদের মধ্যে ভিন্নতা ছিল। আমার এখনো মনে আছে যে চরমোনাই পীর যিনি, তিনি তার একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল যে পৃথিবীর যেখানে কমিউনিস্ট শাসন সেখানেও ইসলাম ফিরে আসতে পারে, কিন্তু জামাত একবার ক্ষমতায় গেলে, অর্থাৎ তাদের মধ্যে আদর্শিক ভিন্নতার জায়গাটা কতটা প্রকট ছিল। তারপরেও তারা একটা জায়গায় বলেছিলেন আমরা একটা জায়গায় দাঁড়াবো। আচ্ছা, এই যে আদর্শিক ভিন্নতা নিয়ে আপনি কোনো ডিবেট কি তাদের মধ্যে শুনেছেন? না। এই সময়ে শুনিনি, এর আগে শুনেছি। আমি সেটাই বলছি যে এই সময়কালে কোনো আদর্শিক ডিবেট শুনেছেন? আদর্শিক কোনো ডিবেট ছিল না এই জায়গাটায়। পুরো ডিবেটটাই হয়েছে, পুরো আলোচনাটাই হয়েছে। তোমার বাসার সামনে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, তুমি আমাকে দেখা করো নাই, তুমি আমার সাথে মিটিং করার কথা বলে মিটিং করো নাই, আর আমাকে আসনগুলো দাও না। আসন দেওয়া মানে হলো আমাকে এমপি হওয়ার যে সুযোগগুলো, সেই সুযোগগুলো দেওনি অথবা দিতে চাইনি। সোজা বাংলা ভাগবাটোয়ারায় পুরো একেবারে শতভাগ ভাগবাটোয়ারা। এবং ভাগবাটোয়ারার জায়গাটা আপনি দেখেন যে আমাদের এখানে এই যে আসন বন্টন নিয়ে যে ধরনের পরিস্থিতি তৈরি হলো, আমাদের নারীদের যে অংশগ্রহণ গণ অভ্যুত্থানে, আপনি যদি গণ অভ্যুত্থানকে একটা বড় স্পেস দিতে চান, আমাদের রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন এনেছে গণ অভ্যুত্থানটা। তো গণ অভ্যুত্থানটাকে আপনি যদি রেসপেক্ট করেন, রেসপেক্ট কিভাবে করবেন? আপনি একটা গণ অভ্যুত্থানের ছবির একটা ব্যাজ লাগিয়ে বুকে ঘুরে বেড়ালে সেটা তো আর গণ অভ্যুত্থানকে করা হবে না। আপনার বাসার সামনে একটা পোস্টার লাগিয়ে রাখলে হবে না। আপনার প্র্যাকটিসের ভেতর থেকে দেখাতে হবে যে আমি গণ অভ্যুত্থানটাকে ওন করি। আমি আমার অ্যাক্টিভিটির ভেতর থেকে দেখাতে হবে যে গণ অভ্যুত্থানকে আমি রেসপেক্ট করি। গণ অভ্যুত্থানের একটা বড় জায়গায় একটা বড় ভূমিকা রেখেছিল আমাদের নারী সমাজ। আপনি সেই নারী সমাজের কন্ট্রিবিউশনটাকে কি স্বীকার করলেন? সেই নারী সমাজের অবদানটাকে স্বীকার করেনি? রাজনৈতিক দলগুলো স্বীকার করেনি। কিভাবে? যদি আপনি বাংলাদেশের রাজনীতিতে আপনি দেখবেন যে ইউনিয়ন পরিষদ, আমাদের যে লোকাল গভর্নমেন্টের একেবারে বেসিক যে স্ট্রাকচার ইউনিয়ন পরিষদ, সেখানেও নারীদের জন্য একটা সংরক্ষিত ব্যবস্থা আছে। তার ভিতর থেকে আপনি নারীদেরকে এম্পাওয়ার্ড করার জন্য আপনি কতগুলো স্টেজ আপনাকে মেনটেন করতে হয়। আপনি যে জুলাই সনদের কথা বলছেন, একেবারে জীবন উৎসর্গ করতে চাইছেন জুলাই সনদের কথা বলে, সেই জুলাই সনদে তো 5% নারীকে আপনি মনোনয়ন দিবেন, সেই কমিটমেন্ট করা আছে। আপনি ঐক্যমত্য কমিশনে বসেছেন, তো এখন এসে সেটি আপনি কিভাবে ভুলে গেলেন? কে ভুলেছে? রাজনৈতিক দলগুলো যদি আপনি দেখেন, মেইন যে জায়গাগুলো দেখেন, এই যে এনসিপির কথা আমি বলি, এনসিপিকে আমি বাংলাদেশের পলিটিক্সের জন্য খুব পজিটিভ একটা ফোর্স হিসাবে আমি শুরু থেকেই ট্রিট করেছি। এবং অনেক সাধারণ মানুষের, অনেক বাংলাদেশের তরুণদের মধ্যে বড় একটি অংশ যখন রাজনীতি বিমুখ, তখন বিশ্ববিদ্যালয়ের ব্রাইট স্টুডেন্টগুলো তারা দেশের জন্য একটা সৎ রাজনীতি উপহার দেওয়ার জন্য তারা এখানে এসেছেন। তাদের সামনে যে ব্রাইট স্টুডেন্টগুলোকে আমরা দেখেছি, তর্ক করেছি, বিতর্ক করেছি। আমি তো দেখতে চেয়েছিলাম ডাক্তার মিতুকে পার্লামেন্টে আসবেন। আমি তো অন্যান্য যাদের নামগুলো, আমি তার নামটা বললাম যে গতকালকে পর্যন্ত তিনি আলোচনায় ছিলেন, এই ধরনের অনেকে, আমি তো তাদেরকে এমপি হিসাবে দেখতে চাই। তারা মানুষকে উদাহরণ তৈরি করবেন যে আমরা এই যে দেখেন একটা নতুন ধারা সৃষ্টি করেছি, সেই সুযোগটা কেন দেওয়া গেল না? এখন আপনি বলতে পারেন যে একটা তারা জামাতের সাথে ঐক্য করেছে, জামাতের একটা রাজনৈতিক দল, তাদের নারী সংগঠন কি নেই? আছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। নারী সংগঠন তারা 91-এ যখন
বিএনপির সঙ্গে এক ধরনের বিএনপিকে সমর্থন দিয়ে বিএনপিকে ক্ষমতায় নেওয়ার ক্ষেত্রে তারা একটা ভূমিকা রেখেছিল। এরপরে তাদের পার্লামেন্টে কি তারা নারীদেরকে এমপি বানিয়েছিল না? সংরক্ষিত আসনে বানিয়েছিল। 2001-এ তাদের প্রতিনিধি ছিল না? ছিল। তার অর্থ হলো তাদের দলের মধ্যে এমপি হওয়ার যোগ্যতা সম্পন্ন নেত্রী আছে। তাহলে আপনি তাদেরকে জুলাই সনদে যে অঙ্গীকার আপনি করেছেন, সেই অঙ্গীকারের রিফ্লেকশনটা কোথায়? আপনি এখন বলতে পারেন যে পরিবেশ পরিস্থিতি অনুকূলে না। আপনি তো আজ থেকে 3 মাস আগে আমেরিকার যে একটা প্রতিনিধি দল যখন আপনার অফিসে মগবাজারে এসেছিল, আপনি তো নারী নেত্রীদেরকে সাথে করে নিয়ে তাদের সাথে বৈঠক করেছেন, যেটা বাংলাদেশের জামাতের ইতিহাসে একেবারে রেয়ার ঘটনা। কেন? কারণ হচ্ছে আপনি বিদেশিদেরকে দেখাতে চাচ্ছেন যে আমি একটা ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি হিসাবে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। অর্থাৎ যখন বিদেশিদের সাথে আপনি বসবেন, অন্যদের সঙ্গে আপনি বসবেন, অর্থাৎ আপনি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার এটাকে আমি কোনো কৌশল বলবো না, আমি বলবো যে এক ধরনের মানুষকে কি বলে ধোঁকা দেওয়া। ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রশ্নগুলো নিয়ে একটু নাবিদ নওরোজ শাহ আপনাকে শুনতে চাই। অনেকগুলো প্রশ্ন রেখেছেন শরীফুজ্জামান শরীফ, যে আপনারা তো এই জোটের সঙ্গী, সেই জোটে এই সদ্য জুলাই সনদে যেটাকে আপনারা ধারণ করেন, আমরা প্রত্যেকেই ধারণ করি, আপনারা এটার স্টেক হোল্ডার, প্রধান স্টেক হোল্ডার বলে দাবিদার। সেই জুলাই সনদের স্বাক্ষরিত যে কমিটমেন্ট সেটি বাস্তবায়ন হলো না, একজন নারী প্রার্থীও তারা দিল না। এই বিষয়টা নিয়ে আপনারা কোনো আলোচনা করেছেন? জুলাই সনদের এবং এই পুরো সংস্কার প্রক্রিয়ার একটা বড় ব্যর্থতা হচ্ছে আমরা কিন্তু নারী সংস্কার প্রস্তাবনাগুলোকে আলোচনাতেই আনতে পারিনি। যখন ওই কমিশন প্রস্তাবনা দিয়েছিল কিছু বিতর্ক ছিল, এটা থাকবে, যে কোনো সংস্কার প্রস্তাবনাতেই থাকতে পারে, কিন্তু বিতর্কের কারণে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং যে জাতীয় ঐক্যমত্য কমিশন ছিল তারা নারী সংস্কার প্রস্তাবনাগুলোকে আলোচনাতেই আনেনি। কিন্তু কিন্তু আমরা বারবার সমালোচনা তখনও করেছি যে এটা একটা বড় মানে একটা ল্যাকিং রয়ে যাচ্ছে। এত বড় একটা মানে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হচ্ছে জুলাই সনদ হচ্ছে, এখানে নারীদের নিয়ে কোনো প্রস্তাবনা নেই। এরপরে যখন একটা কমিটমেন্ট আসলো সকল রাজনীতি দল যে 5% নারী প্রতিনিধি সংসদে যাওয়ার বিষয়, সেই ক্ষেত্রে কিন্তু একমাত্র দল হিসেবে এনসিপি এটাকে রেসপেক্ট করেছে। আপনারা দেখবেন যে আমরা যখন নির্বাচন একা করব সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন প্রাথমিকভাবে আমাদের 125টা আসনে মনোনয়ন দেওয়া হয়। সে 125টার মধ্যে 14টা আসন কিন্তু নারীদের জন্য ছিল, এবং তাদেরকে যে কোনো কোটায় তারা এসেছে এটা একদমই না, সম্পূর্ণ তারা আমাদের সাথে একদম ফ্রন্ট লাইনে পলিটিক্স করে তাদের যোগ্যতা বলেই ওই 14 জন নারী কিন্তু আসন পেয়েছিল। দলটাই তো নতুন, এখানে তো কোটা সৃষ্টি হবারই সুযোগ নেই। না, তারপরেও তো আমাদের দেশে কি হয়, পুরুষের ধাক্কা থাকিতে তো নারীরা সামনের দিকে আসতে পারে না, কিন্তু আমরা যেহেতু গণ অভ্যুত্থানে নারীদের একটা বড় অংশগ্রহণ ছিল এবং তারা কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদের রাজনৈতিক দলের জন্ম, এবং ওই রাজনীতিটা কন্টিনিউ করে কিন্তু নারীরা যোগ্যতা বলে 125-এর মধ্যে 14টা আসন বাগিয়ে নিয়েছিল আমাদের দলের পক্ষ থেকে। তারপরে যখন জোটের আলোচনা আসলো, সেখানেও দেখবেন আমাদের কিন্তু আমরা প্রাথমিকভাবে আমরা 47 জনকে আমাদের মনোনয়ন পত্র দেওয়া হয়, সেখানেও কিন্তু আমরা 5%-এর অধিক নারীকে মনোনয়ন পত্রটা দিয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে হলো জোট সঙ্গী হলো আমরা অন্যান্য যে আমাদের জোট সঙ্গীরা আছে, ইসলামিক দলগুলো আছে, জামায়াত ইসলাম আছে, তাদের আসলে নারী প্রার্থীদের আমরা তাদের মধ্যে দেখতে পাইনি। এবং আলোচনা করেছেন কিনা, কারণ এটা আলোচনা করেছে, অবশ্যই আলোচনা হয়েছে, কিন্তু আসলে এখানে জোট সঙ্গী হলো আমরা কিন্তু বারবার এটা পরিষ্কার করেছি যে এটি কোনো আদর্শিক জোট নয়, এটি একটি নির্বাচনী জোট, একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। না, শুধু তাই না, আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম গতকালও বলেছেন যে এটি শুধু নির্বাচনী জোট নয়, এটি রাজনৈতিক ঐতিহ্য ধারণ করে। বলেছি তো স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। এখন যেটা বিষয়টা হচ্ছে যে আমরা তো আসলে তাদের দলের আভ্যন্তরীণ বিষয় তো আমরা নাক গলাতে পারি না, তারাও আমাদের দলের আভ্যন্তরীণ বিষয় নাক গলাতে পারবে না। যেমন একটা জিনিসটা পরিষ্কার হয় যে 11 দলীয় জোট যখন 10 দলীয় জোট যখন সংবাদ সম্মেলনটি করছিল, এখানে দেখবেন পুরো স্টেজে মানে পুরুষে ভরপুর একটি স্টেজ, সেখানে একমাত্র নারী ছিলেন আমাদের মনিরা শারমিন আপা, উনি হচ্ছে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি, উনি একমাত্র নারী হিসেবে ছিলেন, বাকি সবাই সেখানে পুরুষ ছিলেন। এবং তাকে নিয়েও অনলাইনে কিন্তু একটা হ্যারাসমেন্ট হয়েছে, মানে ভয়াবহ অবস্থা, অনলাইন বুলিং এর শিকার তিনি হয়েছেন। এবং মূলত ইসলামী আন্দোলন যেহেতু এই জোটে আসেনি, তাদের যারা অনলাইনে সমর্থক আছেন তারা বলছেন যে যেখানে বেপর্দা নারী থাকবে তারা মঞ্চ শেয়ার করবেন না। মানে দুঃখের সাথে এটা বলতে হয় যে সেখানে
এই বৈরী পরিবেশেও কিন্তু এনসিপির পক্ষ থেকে হলো একজন নারী যিনি লিডিং পজিশনে আছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটিতে, তিনি সেই মঞ্চে ছিলেন। তার আচ্ছা, যোগ্যতা মনিরা বলেই ছিলেন। শারমিন পদত্যাগ এবং- করেছিলেন না? না, উনি পদত্যাগ করেননি, উনি নির্বাচনে অংশ নিচ্ছেন না সেটি বলেছিলেন, উনি পদত্যাগ করেন আচ্ছা। এবং উনি আমাদের বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির আচ্ছা। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। আচ্ছা। উদাহরণটা দেয়া এই কারণে যে ভয়াবহ অনলাইন বুলিং এর শিকার কিন্তু তিনি হয়েছেন এবং অনলাইনে লেখা যাচ্ছে যে ইসলামিক নেতারা নারীদের সাথে স্টেজ শেয়ার করবে না, কিন্তু আমরা কিন্তু বিগত দিনে দেখতে পেয়েছি তারা শেখ হাসিনার সাথে স্টেজ শেয়ার করেছে, খালেদা জিয়ার সঙ্গে তারা বেগম খালেদা জিয়ার সাথে স্টেজ শেয়ার করেছে, বরং বেগম খালেদা জিয়া তো ইসলামিক দলগুলোর গার্ডিয়ান স্বরূপ ছিলেন, হ্যাঁ হ্যাঁ। তাই না? সো এইটা কিন্তু তারা যখন এই কথাগুলো বলে, আমি নেতাদেরকে এখন তেমন একটা বলতে দেখছি না, কিন্তু স্বাভাবিক মানসিকতা পরিবর্তন হতে সময় লাগে। আমরা আশা করি যে জোট সঙ্গী হলো আমরা আমাদের রাজনীতি করে যাব এবং আমরা আমাদের পলিসিতে যেহেতু নারী বান্ধব একটা রাজনীতি আমরা চিন্তা করি, বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক কালচার দেওয়ার চিন্তা করি, আমরা কিন্তু পুশ ব্যাকওয়ার্ড সবসময় করতে থাকি। কিন্তু এইটা কি যে একটা ব্যাপার নারীদের না, যারা যোগ্যতা বলে যেন তাদের অংশীদারিত্ব থাকে রাজনীতিতে। ঠিক আছে, এটা আপনাদের ভিন্ন রাজনীতি, কিন্তু এমন একটি ব্যাপার যারা এত বড় একটা কমিটমেন্ট ব্রেক করলো, মাত্র 2 মাস আগে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। বিএনপিও ব্রেক করেছে, 5% আপনি কোনো দলই পাবেন না, সেজন্য তো বিএনপি কে আপনারা গ্রহণ করছেন না, কোনো দলেই নেই। ঠিক আছে, সেটা তো আপনারা গ্রহণ করছেন না, কিন্তু এই যে যারা একেবারে একটা হচ্ছে কাছাকাছি গিয়েছে, বিএনপি 5%-এর জায়গায় 3.65% দিয়েছে, কিন্তু জামাতে ইসলামী একজনও দিল না। তারা এই জুলাই সনদে কমিটমেন্ট করে এসেছে, তারা কিন্তু এমন নয় যে ওইখানে নোট অফ ডাউট দিয়েছে, তারা নোট অফ ডিসেন্ট দেয়নি। সেটা তো বলছি, এটা তো খুবই দুঃখজনক, এটা আমরা দুঃখজনক, কিন্তু আগেও তাদের বলেছি, সঙ্গে কিভাবে সমালোচনা পথ চলবে? করেছি। না, সামনে তারা পথ কিভাবে চলতে commitment আমরা রক্ষা করবে? আমাদের এইটাকে আমরা পুশ করতে থাকবো, আমরা তাদেরকে বলতে থাকবো, আমাদের জোটের মধ্যে আলোচনায় আমরা এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনাটা চালিয়ে যাব। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। তা আমরা আশা করবো যে পরবর্তীতে যেন তারা এই দিকগুলোতে সংশোধন আনে এবং তারা নারী নেতৃত্বকে তারা সামনে নিয়ে আসেন, জি, এটা আমরা আশা ওকে, করব। ধন্যবাদ আপনাকে। শরীফুজ্জামান শরীফ, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, যেমনটি বলছিলাম যে এই যে আদর্শ জোট, এই জায়গাটায় আমরা দেখলাম যে অন্য দল একদম বিলুপ্ত করে বা অন্য দল থেকে তারা পদত্যাগ করে আবার বিএনপিতে নিয়ে তারপর নমিনেশন দেওয়া হচ্ছে। এই ব্যাপারটা রাজনীতিতে আসলে তাহলে আদর্শের জায়গাটা কোথায় থাকে? ধন্যবাদ। আমাদের রাজনীতির আদর্শের জায়গাটা আপনি কোথায় দেখছেন? সেটাই প্রশ্ন। আমাদের গত পরশুদিন 12 দলীয় জোট তারেক রহমানের সাথে দেখা করেছেন। দেখা করে বাইরে এসে তারা বলেছেন যে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে আমাদের মূল্যায়ন করা হবে। অর্থাৎ মূল্যায়ন মানে কি? মানে হচ্ছে তাদেরকে সম্মানজনক কতগুলো জায়গায়, অর্থাৎ তাদের আদর্শটা এস্টাবলিশ করাটা বড় না, বড় হচ্ছে যে আমাকে আপনি একটা সুবিধা দেবেন, আমাকে অমুক ব্যাংকের ডিরেক্টর করে দিলেন, অমুক প্রতিষ্ঠানের পরিচালক করে দিলেন, ইত্যাদি ইত্যাদি। আমাদের পুরো ব্যবস্থাপনাটা হচ্ছে সুবিধার বিনিময়ে সুবিধাটা নেওয়া, এবং এই প্রবণতাটা আপনি উপর থেকে নিচ পর্যন্ত মোটামুটি সব জায়গায় আছে। আপনি খেয়াল করে দেখবেন আমাদের প্রতিবেশী বাংলাদেশের ভোটারদের মধ্যে আমাদের প্রচুর স্ববিরোধিতা আছে। আপনি এখানে ভোট বলতে আমরা যে প্রতিযোগিতাটা বুঝি, একটা নতুন রাজনৈতিক শক্তি আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে বলা শুরু হয়ে যায় দালাল, আপনি কার দালালি করতে আসছেন? অর্থাৎ নতুনকে আপনি প্রশ্ন করবেন যে কি উদ্দেশ্য নিয়ে আপনি আসছেন, কিন্তু আপনি সঙ্গে সঙ্গে একটা ট্যাগ দিয়ে দিচ্ছেন, এ হচ্ছে অমুকের দালাল। সেকেন্ড জায়গাটা হলো যে আমাদের মধ্যে স্ববিরোধিতা আছে। আমাদের ডেমোক্রেসির যাত্রাটা হচ্ছে ট্রেনের মতো, এটা যেমন অনেকগুলো বগিও দরকার হয়, একই সাথে আপনার ইঞ্জিনও দরকার হয়। আপনি বগি না থাকলে ট্রেনটা যেমন পূর্ণাঙ্গতা পায় না, ইঞ্জিন না থাকলে ট্রেনটা চলে না। আমরা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে বা ভোট দেওয়ার ক্ষেত্রে যে ধরনের বিবেচনাগুলো করি, সেই বিবেচনাগুলো অনেক সময় আত্মঘাতী হয়ে যায়। আপনি খেয়াল করে দেখবেন আমরা ভালো মানুষ খুঁজি সাধারণত 3 সময়। আমাদের একটা কমন বক্তব্য আছে, যখন জিজ্ঞেস করবেন যে কাকে ভোট দিবেন, যোগ্য লোককে ভোট দিব। আপনাকে বলবে না এই যোগ্যতার প্যারামিটার কি, ভোট দেব। এক একজনের কাছে যোগ্যতা এক এক রকম, এক একজনের কাছে যোগ্যতা এক এক রকম। সেই কারণে আমাদের পলিটিশিয়ানরা নির্বাচনের আগে হিসাব দিতে পারেন যে আমার স্ত্রীর 100 ভরি সোনার গহনা আছে আর আমার ব্যাংকে 1000 টাকা আছে।
অথচ ওই স্ত্রীদের প্রতি স্ত্রীটা- ভালোবাসা বেড়ে যায় ভাই নির্বাচনের আগে। ওই স্ত্রী তিনি কোনো কাজ করেন না, গ্রামের একজন গরিব কৃষক ক্ষেত থেকে এসে যখন তার বউয়ের কানে একটা দুল দেখে জিজ্ঞেস করে তুমি কোথায় পেয়েছো। আর আমাদের নেতাদের স্ত্রীদের প্রতি ভালোবাসার মাত্রাটা এমন যে বেকার স্ত্রীর 100 ভরি সোনার গহনা আছে, স্বামীর দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু সে কখনো জিজ্ঞেস করে না স্ত্রীকে যে তোমাকে ভালোবেসে 100 ভরি গহনা কে দিয়ে গেল। এই যে ধোঁকাবাজিগুলো, এবং আমরাও চালাকিগুলো করি। আমরা 3টা জায়গায় ভালো মানুষ খুঁজি। মেয়ে যখন বিয়ে দিব দেখবেন ভালো ছেলে খুঁজবো, তবে ওকে একটু এক্সট্রা ইনকাম থাকতে হবে। আর যখন বাড়ি ভাড়া দিব তখন, আর যখন লজিং মাস্টার রাখবো, টিউটর রাখবো তখন। আপনি গ্রামে আপনার জানতো মসজিদের ইমাম সাহেব এসে যদি আপনাকে বলে যে আমি আবার ইলেকশন করতে চাই, আমরা কানে কানে গিয়ে বলি যে হুজুর এটার মধ্যে আপনি যেন না। অথচ আমি যখন পাবলিকের সামনে বলবো তখন বলবো যে আমরা ভালো মানুষ চাই। ইন্ডিয়ার কেজরিওয়াল ঝাড়ু মার্কা নিয়ে তিনি নির্বাচনে এসেছিলেন আন্নে হাজারের সাথে দুর্নীতি বিরোধী একটা অভিযানের ভিতর থেকে। তারপরে ভারতের 2টো রাজ্যে সে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গেছে। চলেন তো আমরা একটা ঝাড়ু মার্কা নিয়ে একটা নির্বাচনী একটা দল করি, পাবলিক আমাদেরকে তাড়া করবে। কারণ আমাদের এই যে গ্রহণ করার যে মানসিকতা, এই জায়গাটায় আমরা ঠিক করতে পারিনি। আমার কাছে সততা কি, আমার কাছে ভদ্রতা কি, আদর্শটা কি, আমরা আমাদের মধ্যে মনস্তত্ত্বে আমি মনে করি যে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজা এবং প্রজা উভয়ের একটা ভূমিকা আছে। কেবল রাজা ভালো হলে সেই দেশটা চলবে না, আবার প্রজা যদি সৎ হয়, রাজা যদি অসৎ হয়, তাহলে হাসিনার মতন অবস্থা হয়। সুতরাং আমাদের স্কুলিংটা বোথ সাইড থেকে দরকার। আমরা ওইটি পারিনি। আমাদের এখানে ডেমোক্রেসি নিয়ে, আমাদের অনেক কিছু নিয়ে ইথিক্যাল আলোচনাগুলো হয়েছে, কিন্তু আমরা ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যখন সুবিধা পাই তখন সেই সুবিধার দিকে চলে যাই। আমি এখন পর্যন্ত যেটা দেখছি, আমাদের এখানে নির্বাচন কেন্দ্রিক যত আসন সমঝোতা বলেন আর যাই বলেন, বেশিরভাগটাই হচ্ছে শুধুমাত্র এমপি হওয়ার জন্য। কারণ বাংলাদেশের সব থেকে লাভজনক ব্যবসাটা কি জানেন? এমপি ব্যবসা, ক্ষমতাই এমপি শেষ কথা। ব্যবসা। আপনি 50 কোটি টাকা খরচ করে একটা ইন্ডাস্ট্রি করবেন গাজীপুরে, আপনার 1 বছরে 50 কোটি টাকা ফিডব্যাক আসবে না। অথচ আপনি 50 কোটি টাকা খরচ করে এমপি হন, 1 বছরে আপনি অন্তত 25-30 কোটি টাকার মালিক হয়ে যাবেন। এর থেকে লাভজনক ব্যবসা আর নেই। সেই কারণে সবকিছু বাদ দিয়ে সবাই শুধু রাজনীতিতে নামতে চায়। স্বপ্নটা কি? আমি এমপি হব। বড় বড় ব্যবসায়ীরা। তাহলে এই যে স্বপ্ন দেখানো, নতুন বন্দোবস্ত বলি বা আমাদের পরিবর্তনের যে অঙ্গীকার, পরিবর্তনের জায়গাটা আমি খুব বেশি পরিবর্তন দেখি না। আমি পরিবর্তন দেখি কোথায় জানেন? গণ অভ্যুত্থানটা ছিল আসলে গরিব মানুষের। গণ অভ্যুত্থানটা হয়েছিল গরিব মানুষের। যে মানুষগুলো মারা গেছে 286 জন মানুষ হচ্ছে একেবারে গরিব মানুষ, গ্রামের মানুষ, যাদের একটা বড় অংশের ঢাকায় গুলিবিদ্ধ হয়েছে, যাত্রাবাড়িতে, চানখারপুলে, অমুক জায়গায় তমুক জায়গায়, তার মরদেহটা লাশটা গ্রামে নিয়ে যাবে সেই সামর্থ্য ছিল না এদের অনেকের। টাকা ধার করে, কর্জ করে তারা লাশ গ্রামে নিয়ে দাফন করেছে। আপনি ওই মানুষের কোনো আলোচনা গত 1 বছরে কোথাও শুনেছেন? গত 1 বছর গ্রামের নির্বাচনী গরিব আলোচনাই মানুষের সামনে। গ্রামের গরিব মানুষের কোনো আলোচনা শুনেছেন এখানে? তার যে পল্লী বিদ্যুতের যে মিটার নিয়ে সমস্যাটায় পড়ে কোথাও শুনেছেন? কৃষক, আপনি এখান থেকে যাবেন নিউ মার্কেটে, একটা বাঁধাকপি কিনছেন 30 টাকা দিয়ে, কৃষক সেই বাঁধাকপিটা বিক্রি করছে হচ্ছে 4 টাকা 5 টাকায়। ওই কৃষকের ভাগ্যের কোনো কথা আপনি শুনেছেন? গত বছর আপনার যে ছেলেটা স্কুলে ভর্তি হলো ক্লাস 8-এ, এবার 9-এ উঠলো, গত বছর 8,000 টাকা দিয়ে ভর্তি করিয়েছেন, এবার জানুয়ারি মাসে আবার 8,000 টাকা দিয়ে ওই একই স্কুলে রিঅ্যাডমিশন ফি নিতে হচ্ছে। যার 2টো সন্তান 15,000, 18,000, 20,000 টাকা। এটা নিয়ে সরকারের কোনো ভাবনা শুনেছেন? তার অর্থ হলো আমাদের এখানে অল্প কিছু মানুষের পরিবর্তন হয়েছে, অল্প কিছু মানুষের পরিবর্তন হয়েছে যারা এই যে চেতনা, অভ্যুত্থান এগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে পেরেছে। গতকালকে যে ঘটনাটি আমরা দেখলাম সংসদ ভবনের সামনে, আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। যে ভদ্রলোক ঘটনাটি ঘটিয়েছেন, একটা পত্রিকার সম্পাদক, 5ই নির্বাহী আগস্টের সম্পাদক। পরে তিনি দেশে এসেছেন। 5 আগস্টের পরে তিনি দেশে এসেছেন। দেশে এসে ইতোমধ্যেই একটা পত্রিকার সম্পাদক হয়েছেন, নির্বাহী সম্পাদক হয়েছেন, নির্বাহী সম্পাদক হয়েছেন, টি বোর্ডের ডিরেক্টর হয়েছেন এবং পিকেএসএফ এর ডিরেক্টর হয়েছেন। অথচ গত 15 বছর এখানে আপনি অনেক সাংবাদিককে পাবেন,
আমি কাজলের কথা নির্যাতিত জানি, হয়েছে। কাজলের কথা জানি, কাজলের নির্যাতনের খবর আমরা জানি। কাজলের জীবনে কি পরিবর্তন আছে? এই ধরনের অসংখ্য মানুষ আছে। আমি একজন নাম বললাম। আমাদের এখানে এটিকে বিক্রি করা হচ্ছে, বলা হচ্ছে যে আমি গরিব ছিলাম, 1 বছরে আমি টিউশনি করে এত টাকার মালিক হয়েছি। ঢাকা শহরে টিউশনি করে, আমাদের সময় তো আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখতাম টিউশনি করে একটা ছেলে এসে ক্যান্টিনে খেত না, ডাইনিং এ খেত, কারণ 8 টাকা দিয়ে ভাত ডাল অনেক কিছু খাবার পাওয়া যেত। রাতারাতি পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি সততার যে রাজনীতির কথা বলছেন, আমাদের পলিটিশিয়ানদের যে হলফনামার ভেতর থেকে তো বোঝা যায় যে তারা মিথ্যা কথা বলছে। তারা যে মিথ্যা কথা বলছে, নির্বাচনের শুরুতেই তো সে মিথ্যা কথা বলছে। জি, তাহলে ধন্যবাদ। নির্বাচিত হওয়ার পর আবার তো আসবো আপনার কাছে। হবে না। একটু নাবিদ নওরোজ শাহ, যদি আপনি একটু বলতেন। এই কারণেই কিন্তু আমাদের যখন আমরা জোটের আলাপটা আসলো, আমাদের কিন্তু একটা প্রধান বিষয় ছিল যে আমরা আগামী রাজনীতিটা, দুর্নীতি বিরোধী রাজনীতিটাকে সামনে রেখে করব। এবং আপনি যদি বিভিন্ন জরিপ দেখেন, প্রাক নির্বাচনী জরিপগুলো আছে, বাংলাদেশের মানুষ কিন্তু এখন মানে সবচেয়ে ঘৃণা করে দুর্নীতি বিষয়টাকে। আমরা সমাজ থেকে এবং রাষ্ট্র থেকে ফ্যাসিবাদ দূর করতে পেরেছি, আমরা কিন্তু দুর্নীতিকে এখনো দূর করতে পারিনি। তো আমাদের জোট করার ক্ষেত্রে কিন্তু দুর্নীতি বিরোধী রাজনীতি এজন্য একটা অগ্রাধিকার পেয়েছে। এবং আমরা আসলে যে জোটে এখন আছি তাদের মধ্যে কিন্তু আমরা সেই কমিটমেন্টটা দেখতে পেয়েছি, দেখেই কিন্তু মানে অনেক সমালোচনা সত্ত্বেও শেষ পর্যন্ত একটা জোটে যাওয়া, যারা দুর্নীতি বিরোধী ক্যাম্পেইনটা করবে এই নির্বাচনে। এবং বিএনপি বৃহৎ রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তারা যখন বিগত সময় সরকারে ছিল, তারা কিন্তু দুর্নীতি মানে তাদের অনেক অভিযোগ আছে, এটা আপনারা জানেন। তারা তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাদের আমলে। এবং বর্তমানে বিএনপির যেটা উচিত ছিল, আমরা মনে করি যে দুর্নীতি বিরোধী যে কমিটমেন্টটা, তারা কিন্তু অনেক সংস্কার প্রস্তাবনা দিয়েছে, তাদের 31 দফা আছে, অনেক সুন্দর সুন্দর কথা তারা বলছে। তারেক রহমানের আচরণে আমরা অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি, সবকিছুই ভালো। কিন্তু দুর্নীতি বিরোধিতাকে তারা কিন্তু ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি, বরং সেটাই কিন্তু তাদের করা উচিত এই যে ছিল। চাঁদাবাজির সেটা কিন্তু জন্য তারা করা উচিত ছিল। 7,000 প্লাস বহিষ্কার করেছে। আর কিছু এই যাদেরকে বহিষ্কার action করেছে নিয়েছে। দুর্নীতির কারণে, তাদের অনেককে আবার পরে মনোনয়ন দেওয়া হয়েছে। আচ্ছা, এই উদাহরণগুলোও কিন্তু আছে। আচ্ছা, তো সেটাই আমরা বললাম যে আমরা ওই কমিটমেন্টটা দেখতে পাইনি। সুতরাং ভাই যেটা বলেছেন এটা একদম অ্যাকুরেট কথা। সমাজ থেকে দুর্নীতিকে দূর করতে হবে এবং আগামী সরকারের যারাই আসবে তাদের মূল চ্যালেঞ্জ হবে এটা, যে দুর্নীতিকে দূর করতে হবে রাষ্ট্র কাঠামো থেকে। সেজন্যই কিন্তু আমরাও আমাদের রাজনীতিটা ওইদিকে নিয়ে যাচ্ছি। এবং পরিবর্তনের আরেকটা কথা যদি বলতেই হয়, যে এই নির্বাচনের সবচেয়ে বড় পরিবর্তন মানে নির্বাচনী পরিবর্তন, আমি বলবো যে আপনারা দেখবেন একটা ক্রাউড ফান্ডিং কিন্তু চলছে চারিদিকে। এবং এটা মূলত কিন্তু এনসিপির ক্যান্ডিডেটরাই শুরু করেছে। কারণ খুব স্বাভাবিকভাবে নতুন রাজনৈতিক দল হওয়ার কারণে, এবং যেহেতু সবাই কম বেশি বয়সের তরুণ, আমাদের কারোই ভাই নির্বাচন করার টাকা নেই। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আর্থসামাজিক প্রেক্ষাপটে যে টাকাটা লাগে একটা সংসদ নির্বাচন করতে, এবং উনি যে আমার সমালোচক যে হিসাবটা দিলেন একদম অ্যাকুরেট। এখানে আপনি 25 কোটি টাকা খরচ না করলে আপনি নির্বাচনে জিতে আসার মতো পরিস্থিতি আসলে থাকে না। কিন্তু আমাদের কারো 25 কোটির ধারে কাছেও নেই। এটা নির্বাচনী হলফনামাতেও মানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যা দিয়েছেন তা যদি 25 কোটি থেকে 25 লাখ, আমি বলেছি 25 লাখের কথা বললাম, যে একটা নির্বাচন করে আসতে 25 কোটি টাকাই লাগে। 25 কোটি টাকা তো আমাদের কারো পক্ষে সম্ভব কিন্তু না। নির্বাচন কমিশনের সেটাই আমি বলছি কিন্তু নির্বাচন কমিশনের নিয়মে কি আছে যে আপনি 25 লাখ টাকা খরচ করতে পারবেন, অথবা আপনি ভোটার প্রতি 10 টাকা করে খরচ করতে পারবেন। তো সেটাই বললাম যে সেই টাকাটাও কিন্তু আসলে তরুণ অবস্থায় আমাদের কারো পক্ষে যোগান দেওয়া সম্ভব না। সেই কারণে কিন্তু দেখবেন যে এনসিপির ক্যান্ডিডেটরা নতুন একটা কালচার শুরু করেছে, যে ক্রাউড ফান্ডিং, জনতার টাকায় জনতার নেতা নির্বাচিত হবে। এটা নিয়ে কিছু সমালোচনাও আছে, সবাই বিকাশে টাকা তুলছে, অ্যাকাউন্ট টাকা তুলছে। এবং আমাদের দলে কিছু এই টাকার হিসাব কি থাকছে? অবশ্যই এই টাকার হিসাব তো এমনিও আপনাকে দিতে হবে, কারণ নির্বাচন যখন আপনি করবেন এটা আলাদা অ্যাকাউন্ট খুলতে হয়, সেই অ্যাকাউন্টটা নির্বাচন কমিশন আপনাকে এমনিও জমা দিতে হবে, সে অ্যাকাউন্টে স্টেটমেন্ট জমা দিতে হবে, অডিট হবে। সুতরাং এটা খুব সুন্দর একটা হিসাব থাকছে। তো এটা কিন্তু আমি বলবো বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন, যেহেতু পরিবর্তনের কথা উঠে এসেছে। কারণ আপনি যখন জনতার কাছ থেকে টাকা নিবেন, একজন রিকশাওয়ালা যদি 10 টাকাও দেয় আপনাকে ভালোবেসে, আমি ধরলাম হাসনাত আব্দুল্লাহকে ভালো অনেক অনেক মানুষ ভালোবাসে তার এলাকায়, এবং হাসনাত আব্দুল্লাহকে কিন্তু এই দরিদ্র মানুষেরা খুবই ভালোবাসে। তারা 10 টাকাও যদি দেয় তাদের কিন্তু তার প্রতি একটা দাবি থাকবে। আগে যেটা হতো, নেতার কাছে আমরা যেতাম, নেতা 2000 টাকা ধরাই দিত, একটা সমস্যা নিয়ে যেতাম, সমস্যার সমাধান হয় না, 2000 টাকা ধরাই দেয় চলে গেল। ওদিকে যে নেতা তার ভাগের 20,000 টাকা খেয়ে ফেলছে সেটা কিন্তু কেউ আর খেয়াল রাখে না। তো এই রাজনীতিটা কিন্তু পরিবর্তন করার কথা আমরা বারবার বলছি এবং চেষ্টাও করছি। তো যখন একটা রিকশাওয়ালা 10 টাকা দিয়ে তার নির্বাচনে অংশ নেবেন, যদি হাসনাত আব্দুল্লাহ এমপি হয় বা যাকেই দিচ্ছে, যে ক্যান্ডিডেটটা এমপি হবে সেটা অন্যান্য দলেরও হতে পারে, তার প্রতি কিন্তু সেই দাবিটা থাকে। উনি কিন্তু গিয়ে পরে বলতে পারবে যে আপনার নির্বাচনী ক্যাম্পেইনে তো আমিও চাঁদা দিয়েছি, আপনার এই বিজয়ের অংশীদার তো আমিও, আপনি যেহেতু আমার দায়িত্ব নিয়েছেন, তাহলে আপনাকে বলার সুযোগটা কি আর পাবে? আমরা আশা করি পাবে। এটা আমরা আশা করি এই পরিবর্তনটা অন্তত আগামী রাজনীতিতে, কারণ গণ অভ্যুত্থানের পরে এই নির্বাচনটা হচ্ছে,
পরিবর্তন আসতেই হবে, পরিবর্তন ছাড়া আগামী সরকার 5 বছর কোনো সম্ভাবনা নেই টিকে থাকার। কিন্তু যখন আপনারা ক্ষমতার কাছে নুজু হয়ে যান, যখন আপনারাও ভাগবাটোয়ারায় অংশী হয়ে যান, যেমন আপনারা একটি নতুন বন্দোবস্তের কথা বলেছেন, হ্যাঁ টিকে থাকা কষ্টসাধ্য, আপনারা নতুন দল, কিন্তু আপনাদের স্বকীয়তা ধরে যদি টিকে থাকতেন, মানুষের প্রত্যাশা তো আপনাদের প্রতি আরো বেশি থাকতো। সেখানে আপনারা যখন আরেকটি দলের সঙ্গে ভাগবাটোয়ারায় ব্যস্ত হয়ে যান, তখন মানুষ আশাহত হয় কিনা? এটাকে আমি ভাগ বাটোয়ারা বলবো না, এবং আপনি যদি বলেনও, আমি নিজেও কিন্তু আমার দলের মধ্যে যে ইন্টারনাল পার্টি ডেমোক্রেসি, সেখানে কিন্তু আমারও মতামত ছিল জোটের বিরুদ্ধেই। আচ্ছা, আমাদের একটা মানে নিউজও ভাইরাল হয়েছিল, আমরা কয়েকজন জোটের বিরুদ্ধে ছিলাম, সেখানেও আমি ছিলাম। তারপরেও কিন্তু আমি পার্টিতে আছি, বিকজ আমি যেটা বিলিভ করি যে ভাই আপনাকে সবকিছু তো আপনার মন মতো হবে না, তারপরে আপনাকে পার্টির সিদ্ধান্তটা মেনে নিতে হবে, যেটা ম্যাক্সিমাম চেয়েছে, এবং এটা কিন্তু যুক্তির বাইরে না। আমরা এই যুক্তিগুলো শুনতে চাই। আমি নিজেও নির্বাচনে মনোনীত ছিলাম, আমি মাঠে কাজ করেছি, সেটাই বললাম। আমরা তো নির্বাচনটা জিতে আসতে চাই। নির্বাচনে জিতে কেন আসতে চাই? কারণ আমরা যে পরিবর্তনের কথা বলছি, এটা তো আপনি সরকারে না গেলে বা দায়িত্বে না গেলে এটা আপনি পারবেন না। না না, এইটা তাহলে সে পুরনো কথাই হয়ে গেল। না না, কেন পুরনো কথা? আমি আমরা যদি 300 আসনেও নির্বাচন করি, সেখানে যদি আমরা উল্লেখযোগ্য কোনো রেজাল্ট না বের করে আনতে পারি, আমরা কিন্তু আগামীর পরিবর্তনে খুব ভূমিকা রাখতে পারবো না। বরং যদি এখন যে জোটটা হয়েছে সেই জোট ক্ষমতায় আসে, আমরা কিন্তু 30টা আসন নির্বাচন করে সেই জোটের পলিসি মেকিং এ আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো। এবং আপনি যেমন নারীদের কথা বললেন, আগামী সরকার যদি জামাতের যে নেতৃত্বাধীন যে জোটটা আছে 10 দলীয় জোট, সেটি ক্ষমতায় যায়, আমরা তো এটা এনশিওর করবো যে নারীদের জন্য অংশীদারিত্ব থাকে, প্রতিনিধিত্ব থাকে। কিন্তু আমরা যদি এই জোটে না থাকতাম, আমার মনে হয় না ইসলামী দলগুলো সেটা নিয়ে মাথা ঘামাতো। তো এটিকে আমি বলবো যে আদর্শের মানে কিছু মতভিন্নতা থাকবে, তারপরেও এইটাকে ভাগ বাটোয়ারা না, এটা বরং একটি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়েছে, এবং এটা যে দেশের স্বার্থে হয়েছে, জাতির স্বার্থে হয়েছে, এবং এটি জাতিকে ভালো কিছু আশা করি উপহার দেবে। জি, ধন্যবাদ। যদি একটু শরীফুজ্জামান শরীফ বলতেন, জাতির স্বার্থে তারা যে জোট করেছেন, এই বিষয়ে আপনার কি বলার আছে? প্রথমত হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল, গোয়ালা কখনো বলে না যে আমার দুধ খারাপ। আচ্ছা, তো প্রত্যেকের একটা ব্যাখ্যা থাকে। ইসলামী আন্দোলন জোট ত্যাগ করেছে, তারও একটা ব্যাখ্যা আছে। যারা জোট করেছে তাদেরও একটা ব্যাখ্যা আছে। তবে আমরা যেটা ধরে নিচ্ছি যে পার্লামেন্ট ইলেকশন যেটা হচ্ছে, সেখানে যারা প্রতিনিধিত্ব করবে তার মধ্যে এনসিপি মাস্ট থেকে যাচ্ছে। তবে আমি এনসিপিকে অনুরোধ করব যে তারা সরকারের সাথে কথা বলা উচিত। গত কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা যিনি বললেন যে তরুণদের দল থেকে এমপি মন্ত্রী হচ্ছে, এটা শিক্ষামন্ত্রী মন্ত্রণালয় উল্লেখ করে দিয়েছে, বিতর্ক তৈরি করে দেয়। আমার ধারণা যে আমাদের প্রধান উপদেষ্টা এটা ইচ্ছাকৃতভাবে করলেন কিনা, কারণ তার জায়গা থেকে এই ধরনের বক্তব্য এটি একেবারেই অপ্রয়োজনীয় এবং অনাকাঙ্ক্ষিত। না, তিনি হয়তো জাতিকে স্বপ্ন দেখাতে চেয়েছেন যে নতুন সেইটা স্বপ্ন এক ধরনের। আপনি একটা নির্বাচন হতে যাচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কথা আপনি বলছেন, এবং নির্বাচনী প্রচারণা শুরু করার আগে সরকার প্রধান যখন বলে দেন যে একটা স্পেসিফিক রাজনৈতিক দল তারা কে কে নির্বাচিত হয়ে আসবেন এবং তারা কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, সঙ্গত কারণে ধরে নেওয়া যায় যে পর্দার পেছনে কতগুলো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এটা আমার মনে হয় যে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, এটা অ্যারেঞ্জমেন্টের আসলে কোনো সুযোগ নেই। এটা হচ্ছে কি, যেহেতু তিনি তো শিশু না। না, সেটা ঠিক আছে। আমার মনে হয় যে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান থেকে আন্দোলনটা শুরু হয়েছে, তরুণরা নেতৃত্ব দিয়েছে, তো এই আশাটা তো থেকেই যায় যে তরুণরা আগামীতে দায়িত্ব নেবে, সংসদে আসবে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আমরা তো আশা করি তরুণরা শুধু শিক্ষার দায়িত্ব নেবে না, তরুণরা প্রযুক্তির দায়িত্ব নেবে, তরুণরা কৃষির দায়িত্ব নেবে, কর্মসংস্থানের দায়িত্ব নেবে। কিন্তু কতগুলো জায়গা থাকে যে জায়গাগুলোর উপরে মানুষ ভরসা রাখে, আস্থা রাখে, তার প্রতি আমাদের আস্থার জায়গাটা তিনি নিউট্রাল একটা ভূমিকা পালন করবেন। যখন একটা তরুণদের সম্পর্কে কোনো তর্ক বিতর্ক তো কখনো ছিল না, তিনি যখন দেশে এসেছেন, তরুণরা তাকে পছন্দ করেছে, মানুষ কিন্তু ভিন্ন মত দেয়নি। কিন্তু যখন একটা নির্বাচনের সময় এই বিষয়টা আসে এবং যেখানে প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে, এবং আমাদের কতগুলো প্র্যাকটিস আছে যে আমরা নির্বাচনটাকে কিভাবে ম্যানিপুলেট করেছি। আমাদের এখানে একসময় নির্বাচন ইলেকশন কমিশনের হাতে ছিল না, ছিল গণভবনের হাতে। শেখ হাসিনা ঠিক করে দিতেন তার বাসার কাজের বুয়ার জামাইকে এবার এমপি বানাবেন, পরের বছর তার মালির ছেলেকে এমপি বানাবেন, তারপরের বছর তার ফুফাতো ভাইয়ের অমুককে এমপি বানাবেন। এটি নির্ভর করতো শেখ হাসিনার ইচ্ছা। তখন তো লিটারালি ওয়ান পার্টি স্টেট চলছে। আমাদের প্রত্যাশা হলো ইলেকশন কমিশনের হাতে যেন ইলেকশনটা যায়,
আপনি আমরা- তখনের সঙ্গে এখন মিলাচ্ছেন কেন? এখন আমি- তো একটা পরিবর্তন আমি হয়েছে। পরিবর্তনের জায়গা, কালচারের পরিবর্তনের জায়গায় অনেকগুলো জায়গায় দেখি যে কতগুলো ব্যক্তির পরিবর্তন, কালচারের খুব একটা পরিবর্তন হয়নি। এবং আমি সংশয় প্রকাশ করছি এবারও যে নির্বাচন গণভবনের জায়গায় যমুনার হাতে চলে আসে কিনা। আপনি খেয়াল করছেন যে আমাদের একটা হ্যাঁ না ভোটের একটা প্রচার চলছে, গণভোট গণভোটের প্রচার চলছে। গণভোট কি প্রেক্ষাপটে সরকার প্রচার করছে, টাকা খরচ করছে, আমি সবকিছুই বাদ দিলাম। ভোট মানে কি? ভোট মানে হচ্ছে আপনার সামনে 3টা মোবাইল রাখা আছে, আপনি তার ভেতর থেকে একটা পছন্দ করবেন, তাই তো? ভোট মানে হচ্ছে 5 জন মানুষ আছে, তার ভেতর থেকে আপনি আপনার পছন্দ মতন একজনকে নিয়ে আসবেন, তাই তো? গণভোটে কিসের উপরে ভোট হচ্ছে? হ্যাঁ অথবা না। তার মানে হচ্ছে আপনি হ্যাঁকেও গ্রহণ করছেন, না কেউ আছে আপনার। আপনি হ্যাঁ না দুটো আমার সামনে দিয়ে দিলেন, তার অর্থ হলো যে আমি এর ভেতর থেকে যে কোনো একটা পছন্দ করব। আপনি ঘোষণা দিচ্ছেন যদি না কেউ পছন্দ করো তাকে এই দেশে থাকতে দিব না। কে বলেছে? ঘোষণা দিচ্ছে কে? ছাত্র নেতারা ঘোষণা দিচ্ছে, ডাকসুর ভিপি গতকালকে বলেছে, পরশুদিন বলেছে, বিভিন্ন জায়গায় প্রচারণা আসছে। আচ্ছা, না ভোট দিলে আপনি ফ্যাসিবাদের দালাল, আপনাকে এখানে থাকতে দিব না। যদি সেটি হয়, আমি ধরে নিচ্ছি, কিন্তু সরকার তো আর এটার কোনো বিরোধিতা করছে না। সরকার বিরোধিতা তো করবে না। সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে এই যে সংবিধান, এই যে পরিবর্তন, এই পরিবর্তন মানুষ চায় বলেই তো রাস্তায় নেমেছিল। কিন্তু সেটিকে আপনি কতগুলো পদ্ধতি অনুসরণ করতে হবে। আপনি তো চাইলে অধ্যাদেশ দিয়ে সবকিছু ক্যান্সেল করে দিতে পারতেন, দিলেন না কেন? আপনি গণভোটে কেন যান? জনগণের উপরে ছেড়ে দিন। জনগণের উপরে ছেড়ে দিচ্ছেন। তাহলে জনগণকে আপনি কেন বলছেন যে আমি যেটা চাই তোমাকেও সেটা চাইতে হবে? যদি তুমি না চাও, তুমি যদি না ভোট দাও, তাহলে তোমাকে এই দেশে আমি থাকতে দিব না, তোমাকে আমি বিদেশে এটা তো পাঠিয়ে দেব। সরকার বলেনি, রাজনৈতিক বক্তব্য এই বিভিন্ন জায়গাটা রকম হতে পারে। গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এইটা, যে যখন ভোটের সময় আমি যদি একটা চাপাতে নিয়ে ঘুরে বেড়াই এবং আমি বলি যে আমার এই যে কাপ মার্কায় যদি ভোট না দেন তাহলে আপনাকে কোপানো হবে, আপনি আমাকে ধরবেন, পুলিশে দিবেন নাকি ছেড়ে দিবেন? অবশ্যই পুলিশে দিবেন। তাহলে এই কাজটা কি অন্যায় না? এই যেটা আমি বলছি যে তুমি এই প্রতীকে ভোট না দিলে, তুমি যদি নায়ের পক্ষে ভোট দাও, তাহলে তোমাকে আমি এই দেশে থাকতে দিব না, এটা কি অন্যায় না? জি, আমরা এই প্রশ্নটা নিয়ে একটু নাবিদ নওরোজ শাহ আপনার কাছে শুনি, তারপরে আমি যদি কেউ প্রশ্ন বলে চাই। থাকে যে একদম থাকতে দিব না, মনে হয় জিনিসটা ফলো করিনি, অবশ্যই সেটা একটা অন্যায় হয়েছে এবং ভুল কাজ হয়েছে। এই ধরনের কথা তো বলার কোনো সুযোগই নেই। এক্ষেত্রে কারণ সরকারের ভূমিকা কি থাকা উচিত ছিল? না, সরকারের অবশ্যই সেটাকে অ্যাকশন নেওয়া উচিত, সতর্ক করা উচিত। নির্বাচন কমিশনের সেটাকে সতর্ক করা হচ্ছে যে নির্বাচন কমিশনের বিষয়গুলো তো আচরণ বিধির পুরো বিষয়টা শুধুমাত্র প্রার্থী কেন্দ্রিক। প্রার্থীর বাইরে যারা, ধরেন ডাকসু ভিপি, তিনি তো নির্বাচনের প্রার্থী না। না, এটা তো বা নির্বাচন এরকম- কমিশন, কিন্তু গভর্নমেন্ট তো আছে। সেটা না, এভাবে আসলে মানে এটা অবশ্যই উচিত, আমি সেটাই বললাম যে তাদেরকে অবশ্যই এটা উচিত, কিন্তু দেখতে হবে যে আইনের ভিতরে আসলে আছে কিনা, যে কিভাবে মানুষকে নিবৃত্ত করা যায় এই ধরনের কথা বলা থেকে। কিন্তু আমরা মানে আমি অন্তত বলবো যেটাকে আমি মানে প্রতিবাদ জানাচ্ছি যে এটা বলার কোনো সুযোগই আচ্ছা। নেই। কিন্তু ফ্যাসিবাদের দালাল যদি বলে যে গণভোটে না দিলে আপনি ফ্যাসিবাদের দালাল, এই কথাটাকে ভুল বলবো না। এবং এটা তো সত্যি কথা, গণভোট মানুষকে যদি বোঝানো হয় যে গণভোট কি জিনিস এবং এটাতে রাষ্ট্রের কি পরিবর্তন আসবে, এতে না হলে রাষ্ট্রের যে আগের অবস্থায় ফিরে যাবে যেটা আগে ছিল, না, এই সেটা awareness অবশ্যই টা বলা করা যায়। যায়, awareness Awareness করা করা যায়। যায় এবং অবশ্যই কিছু রাজনৈতিক বক্তব্য তো থাকবে। এবং ফ্যাসিবাদের দালাল যদি বলে থাকে সেটা খুব একটা ভুল কথা না, কারণ এই পুরো বিষয়টা মানে সূচনাই তো হলো যে একটু গণঅভ্যুত্থানের উপর সংস্কার প্রস্তাবনা, তারপরেই তো এই গণভোট। সুতরাং গণভোটের পক্ষে প্রচার চালানো একদম ইতিবাচক একটা বিষয়। এবং সরকারও যে তাহলে প্রচার গণভোটের চালাচ্ছে, প্রয়োজনটা ছিল সরকারও কি? যে প্রচার চালাচ্ছে, আপনি দেখবেন এটা কিন্তু আগে উদাহরণ আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সময় একটি গণভোট হয়েছে, তিনি নিজেও কিন্তু সেটির পক্ষে প্রচারণা চালিয়েছেন। তিনি কিন্তু জনগণকে বলেছিলেন যেন হ্যাঁ ভোট দেওয়া হয়। আমরা যদি বিদেশের দিকেও তাকাই, ব্রেক্সিটের সময় ইউকেতে তখনকার যে সরকার ছিল তারা কিন্তু প্রচারণা চালিয়েছিল সেটি নিয়ে আমার সবাই কোনো ব্রেক্সিটের বক্তব্য নেই। পক্ষে ভোট দেয়। আমার আমি সেটি বলছি যে সরকার যেটা চালাচ্ছে এটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। হচ্ছে। কিন্তু সরকারের সম্পূর্ণ অধিকার আছে গণভোটের পক্ষে প্রচারণা কিন্তু চালানোর আমার জন্য। প্রশ্ন হলো, তাহলে যদি মানে গণভোটের পক্ষে সবাই, সরকার, রাজনৈতিক দলগুলো এখন যারা অ্যাক্টিভ আছে, পরাজিত শক্তির কথা বলছেন, তারা তো পরাজিত এবং তারা চলে গেছে। এখন তাহলে কি এই পরাজিত শক্তির পরিমাণ কি আছে সেটা জানার জন্য গণভোট, না কিসের প্রয়োজনটা কিসের না না, গণভোট? সেটা এটা পরাজিত শক্তির শুধু পরিমাণ মানেই যে গণভোটে না, বিষয়টা তো এটা না। আপনি তো এটা সেটাই হচ্ছে একটা বললেন, না ভোট legitimacy। দিলেই মানে স্বৈরাচারের দোষর। হ্যাঁ, দোষর হইতে পারে, দোষর হওয়া মানে যে সে হ্যাঁ, দেশে আপনি- থাকতে পারবে না সেটাও কিন্তু আমি আবার না, deny আমি করেছি। দেশ তাই না? আমি কাউকে দেশ থেকে সংখ্যা- এটা সবার দেশ হ্যাঁ, থেকে আপনি কাউকে বের করে দিতে পারবেন না। কেউ অপরাধ করলে তারপর মানে একদম উপযুক্ত উপায়ে তার বিচার না, হতে হবে। তাহলে এই না কিন্তু- ভোটটা কাউন্ট করা হচ্ছে কেন?
না, এটা তো লেজিটিমেসির কারণে, কারণ আমরা এই সংস্কার প্রস্তাবনাগুলো যে হলো রাজনৈতিক দলগুলো, এটা তো জনগণের সম্পৃক্ততা কোথায় ছিল এটা নিয়েও কিন্তু আমরা সমালোচনা করেছি। কিন্তু আপনি এই সম্পৃক্ততাটা শুধু এই গণভোট দিয়ে একটা লেজিটিমেসি আপনি ক্রিয়েট করতে পারবেন, যে এই পুরো গণভ্যুত্থানের পরে যে এত বড় একটা সংস্কার প্রক্রিয়া গেল, এটা লেজিটিমেসি হচ্ছে কি জনগণ এটিকে হ্যাঁ জয়যুক্ত করে যদি দেয় যে ঠিক আছে আমরা এই প্রস্তাবনাগুলোর সাথে একমত, তাহলে এটা দীর্ঘমেয়াদে থাকবে। না হলে সবসময় আগামীতে যে সরকার আসুক না কেন পতিত শক্তিও ফিরে আসতে পারে, অন্যরা মানে যেই সরকার আছে তারও মতিভ্রম হতে পারে, তারাও কিন্তু বলতে পারে যে না আমরা সংস্কার মানি না, তখন কিন্তু একটা ভেজাল লেগে যাবে। কিন্তু জনগণের উপরে তার আপনি কথা বলতে পারবেন না, তাই এই জনগণের ম্যান্ডেটটা খুবই দরকার। ধন্যবাদ আপনাকে নাভিদ নওরোজ শাহ, ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আজকের মতো শেষ করছি, দর্শক বিদায় নিচ্ছি আজকে। আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।